নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে স্ত্রীকে একদিন ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল, 5 বছর পর সেই স্ত্রীকে দেখেই তার মুখে আর কোনো ভাষা রইল না। বন্ধুরা, আজকে আমরা জানবো একজন স্ত্রীকে সম্মান করতে গেলে, তাকে কাছের করে পেতে গেলে একজন পুরুষের কোন দুটি জিনিসের প্রতি সব সময় খেয়াল রাখা উচিত। স্ত্রীর এই দুইটি ইচ্ছা যে পুরুষ পূরণ করে না, সে কখনো জীবনে সুখ শান্তির মুখ দেখতে পারে না। তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক যে স্ত্রীর সেই দুইটি ইচ্ছা কি। বন্ধুরা, পারলে একবেলা খাওয়ার কম খাও, তবুও স্ত্রীর এই 3টি ইচ্ছা অবশ্যই পূরণ করো, নয়তো জীবনে সুখী থাকতে পারবে না। সারা জীবন স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। বলা হয় জীবনে সকলের মধ্যেই নিজের নিজের ইচ্ছা থাকে, স্ত্রী হোক বা পুরুষ, ইচ্ছা তো সকলের অন্তরেই থাকে, অনুভূতি সকলের মধ্যেই বর্তমান। এখন এটা আলাদা ব্যাপার যে একজনের ইচ্ছে আরেকজনের সঙ্গে নাও মিলতে পারে। সবার মধ্যে ইচ্ছা থাকে জীবনে কিছু করার, জীবনে কিছু হওয়ার। আমাদের সকলের ইচ্ছের সম্মান দেওয়া উচিত, কারোর ইচ্ছেকে দাবিয়ে রাখা উচিত নয়। যদি তার ইচ্ছা নীতিসঙ্গত হয় তাহলে সম্পূর্ণ সহযোগিতা করা উচিত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি কাহিনী নিয়ে এসেছি যা আপনাদের জীবনের আসল মূল্য বুঝিয়ে দেবে। এই কাহিনী আমাদের এটা ভালোভাবে বুঝিয়ে দেবে যে আমাদের জীবনে সম্পর্কের কতটা মূল্য। স্ত্রী হোক অথবা পুরুষ, সকলের অনুভব অনুভূতির কদর করা উচিত। বন্ধুরা, কোনো এক গ্রামে একটি পরিবার বাস করত। সেই পরিবারে বিশ্বজিৎ নামের একটি ছেলে থাকত। বিশ্বজিৎ খুবই শিক্ষিত ও বুদ্ধিমান ছিল। কিছুদিন আগেই তার বিবাহ হয়ে গিয়েছিল। বিশ্বজিৎ যে মেয়েটির সঙ্গে বিবাহ করেছিল সেই মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল। সে পড়াশোনায় খুবই চৌখস ছিল। মাধ্যমিক পরীক্ষায় সে 95% নাম্বার প্রাপ্ত করেছিল। বিশ্বজিতের স্ত্রীর নাম ছিল রূপালী। সে চাইতো সে যেন পড়াশোনা করে একটি উচ্চ পদের অফিসার হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত পরিবারের লোকেরা অল্প বয়সেই তার বিবাহ দিয়ে দিল। বন্ধুরা, আমাদের সমাজে এই ঘটনা আমরা অহরহ দেখতে পাই। একটি মেয়ে হয়তো কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তার বয়স কত হতে পারে? জোর 17 কি 18, তার থেকে বেশি কিন্তু হবে না। সেই মেয়েটিকে এই বয়সে যদি কোনো পিতামাতা তার কন্যাকে বিবাহ দেয়, তাহলে না তো তার মানসিক বিকাশ ঠিকভাবে হবে, না তো তার শারীরিক বিকাশ ঠিকভাবে হবে। আর তার ইচ্ছা, তার আশা, তার স্বপ্নগুলো, সে হয়তো ভেবেছিল জীবনে কিছু করতে চায়। সে হয়তো ভেবেছিল সে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, অথবা তার মনের মতো কোনো কাজ সে করতে চায়। কিন্তু বিবাহের মতো একটা কঠিন সিদ্ধান্তের কারণে তার সমস্ত জীবন জলাঞ্জলি চলে যায়। বন্ধুরা, একটু ভেবেচিন্তে বলবেন, উত্তরটা আমি কমেন্ট বক্সে চাই। বিয়ের পর কটা মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে? কটা মেয়ে স্বাধীনভাবে তার লক্ষ্যে পৌঁছতে পারে? সংখ্যাটা হয়তো হাতে গুনে বলা যাবে। কিন্তু আমাদের এই সমাজ এখনো পর্যন্ত এটা বুঝে উঠতে পারছে না যে কন্যা সন্তান জন্মানো মানেই তার বিবাহের জন্য টাকা পয়সা সঞ্চিত করা নয়। কন্যা সন্তানের জন্ম হওয়া মানে তাকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার চিন্তা করা। বন্ধুরা, 84 লক্ষ যোনি অতিক্রম করে মনুষ্য যোনি পাওয়া যায়। আর এমন মানব জীবন কেউ কি এইভাবে ধ্বংস করে দেয়? যেমনভাবে একটি পিতামাতা তার পুত্র সন্তানের জন্য চিন্তা ভাবনা করে, তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, ঠিক তেমনি একটি কন্যা সন্তানেরও এই একই অধিকার প্রাপ্য। বন্ধুরা, রূপালী তবুও নিজের লক্ষ্যে স্থির থাকলো। তার মধ্যে পড়াশোনা করে কিছু হওয়ার অদম্য ইচ্ছা ছিল। তাই সে নিজের লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে একটি বিদ্যালয়ে ভর্তি হলো। রূপালী খুবই সভ্য এবং সংস্কারী স্ত্রী ছিল। সে নিজের স্বামীকে খুবই ভালোবাসত। অপরদিকে বিশ্বজিৎও তার স্ত্রীকে খুবই ভালোবাসত। রূপালীর স্বপ্ন ছিল সে একদিন কালেক্টর হবে,
তার এই আশা পূরণ করার জন্য সে দিন রাত পড়াশোনা করত। পড়াশোনা নিয়ে সে অনেক সচেতন ছিল। বন্ধুরা, বলা হয় যতক্ষণ তুমি তীর ছেড়ে যাবে না ততক্ষণ তুমি সমুদ্র পার করতে পারবে না। যাদের নিজের সংকল্পের উপর দৃঢ় বিশ্বাস থাকে তারা একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন করে। রূপালী শ্বশুরবাড়িতেই তার পড়াশোনা চালিয়ে গেল, কিন্তু সমস্যার ব্যাপার একটাই ছিল, তার শ্বশুরবাড়িতে তার শ্বশুর শাশুড়ি এবং তার আত্মীয় স্বজন খুব একটা শিক্ষিত ছিল না, তাই তারা তার পড়াশোনার বিপক্ষে ছিল। প্রতিদিন তারা রূপালীর পড়াশোনা নিয়ে ঝগড়াঝাটি করত। রূপালীর পড়াশোনা করা তাদের মোটেই ভালো লাগতো না। এমনই এক দিনের কথা, সেদিন তার স্নাতক পরীক্ষার শেষ পরীক্ষা ছিল। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকালে বাড়ির কাজকর্ম সম্পন্ন করে সে কলেজে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। হঠাৎ করেই তার শাশুড়ি বলে উঠল, বৌমা, আজকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে তোমার ননদ আসবে, অনেক রান্নাবাড়ি করতে হবে। আজকে যদি তুমি চলে যাও তাহলে এত কিছু আমি একা কিভাবে সামলাবো? রূপালী বলল, মা, আজকে আমার পরীক্ষার শেষ দিন, আজকে পরীক্ষা যদি আমি না দিই তাহলে আমার সমস্ত বছরের কষ্ট বৃথা যাবে। আমি পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, আপনি কিছু চিন্তা করবেন না। রূপালীর শাশুড়ি মা বলতে লাগলো, না বৌমা, পরীক্ষা না দিলে এমন কিছু হবে না। কি করবে তুমি এত পড়াশোনা করে? তার থেকে বরঞ্চ ঘরের কাজে মন দাও, সেটা করলে স্বামীর ভালোবাসা পাবে, পরিবারের লোকের ভালোবাসা পাবে। আর কত যে তোমাকে বোঝাতে হবে বুঝি না বাবা। বাধ্য হয়ে রূপালী রান্নাঘরে ঢুকে পড়ল। সেখানে গিয়ে সে তাড়াতাড়ি করে শাশুড়ির কাজে হাত বাটাতে লাগলো। পরীক্ষার হলে পৌঁছতে আর মাত্র 30 মিনিট বাকি ছিল। রূপালী তাড়াহুড়ো করে কোনো মতে ঘরের কাজ সম্পন্ন করে কলেজের পথে রওনা দিল। এদিকে পরীক্ষা শুরু হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। রূপালী দৌড়তে দৌড়তে কলেজে গিয়ে পৌঁছল এবং অনেক কষ্টে সে তার পরীক্ষাটি দিতে পারল। এইভাবেই তাকে নিরন্তর সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছিল। এইভাবেই সে তার স্নাতকের শিক্ষা পূরণ করল। রূপালী তার বিবাহিত জীবনে সুখী ছিল না। তার বারবার এটাই মনে হতো, পরিবার আর সম্পর্কের এই বেড়াজালে আবদ্ধ হয়ে আমি কখনোই আমার স্বপ্নকে পূরণ করতে পারবো না। এখন শুধু তার নিজের স্বামীর উপরই আস্থা ছিল। সে এটা জানতো, কেউ তার সঙ্গ দিক বা না দিক, তার স্বামী তার সঙ্গ অবশ্যই দেবে। কিন্তু বিশ্বজিৎ তার পরিবার আর স্ত্রীর মধ্যে হওয়া এই মতবিরোধের জালে জড়িয়ে পড়ল। রূপালীর শ্বশুর শাশুড়ি তো তার ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলতে চাইছিল। রূপালী যখন পড়াশোনা করত তখন তার পরিবারের লোকেরা কটাক্ষ করত। তারা বলতো, দেখো দেখো, মহারানী পড়াশোনা করে কালেক্টর হবে। আরে, এর তো মাথা খারাপ হয়ে গেছে। মেয়েরা যতই শিক্ষা গ্রহণ করুক না কেন, শেষ পর্যন্ত তাদের রান্নাঘরে খুন্তিই নাড়াতে হবে। তাহলে কেন শুধু শুধু নিজের সময় নষ্ট করা? পরিবারের লোকেরা বলতো, রূপালী, তুমি এখন আর বাচ্চা নও যে পড়াশোনা করে নিজের সময় নষ্ট করবে। অনেক হয়েছে পড়া খেলা, এখন সংসারে মন দাও। এখন আর আমরা তোমাকে পড়াশোনার পারমিশন দিতে পারবো না। বন্ধুরা, পরিবারের লোকেদের এই সমস্ত হৃদয় বিদারক কথা শুনেও রূপালী কিছুই বলতো না। তার বিশ্বাস ছিল যে সে একদিন না একদিন অবশ্যই নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে। দুনিয়ায় কোনো বাধাই তার স্বপ্নগুলোকে পূরণ করার রাস্তায় আসতে পারবে না। সে সমস্ত বাধা অতিক্রম করবে। যা কিছুই হয়ে যাক না কেন, সে নিজের ইচ্ছার জলাঞ্জলি কখনো দেবে না। সে শুধুমাত্র নিজের লক্ষ্যে স্থির থাকার মনস্থ করে ফেলেছিল। এরপর থেকে প্রতিদিন রূপালী আর তার শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই চলেছিল। বিশ্বজিৎও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কিছুই বলতে পারত না। সে রূপালীর সঙ্গও দিতে পারত না। এমনই একদিন যখন রূপালী ও তার শ্বশুর শাশুড়ির মধ্যে পড়াশোনা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল, তখন বিশ্বজিৎ রূপালীকে খুব খারাপভাবে অপমান করল। প্রতিদিনের হওয়া এই সাংসারিক অশান্তি এবং ক্লেশের কারণে রূপালী মনোকষ্টে ভুগছিল।
অপরদিকে যেই স্বামীকে সে এত ভরসা করত, সে ভাবত যা কিছুই হয়ে যাক না কেন বিশ্বজিৎ আমার সঙ্গ অবশ্যই দেবে। সেই স্বামীও তার সঙ্গ দিচ্ছিল না। তখন রূপালীর মনে হতে লাগলো সে হয়তো তার স্বপ্ন আর পূরণ করতে পারবে না। এমনই একদিন সে অনেকক্ষণ এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলো। অনেক বিচার করার পর সে সিদ্ধান্ত নিল সে আর তার স্বামীর সঙ্গে থাকবে না, সে ডিভোর্স নিতে চায়। পরদিন সে কোর্টে গিয়ে ডিভোর্সের কেস ফাইল করে দিল। রূপালী মনে মনে ভাবতে লাগলো আমি এই সংসারে থেকে কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, আর না তো তাদের মনের মতো বৌমা হতে পারবো। কারণ একজন অখুশি মানুষ কিভাবে অন্যকে খুশি করবে? আমার পক্ষে এমনটা করা সম্ভব নয়। তার থেকে ভালো হবে তারাও ভালো থাকুক আর আমিও আমার জীবনের লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে মনোনিবেশ করি। অপরদিকে রূপালীর স্বামী বিশ্বজিৎ চাইতো যে এই ঝামেলা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাক। সেও প্রতিদিনের এই ঝামেলা অশান্তি আর সহ্য করতে পারছিল না। ডিভোর্সের কেস ফাইল করে রূপালী নিজের পড়াশুনো আবার নতুন করে শুরু করলো। নিজের জীবনে সফল হওয়ার জন্য, নিজের কাঙ্ক্ষিত সফলতা প্রাপ্ত করার জন্য সে নিজের শ্বশুরবাড়ির সঙ্গে নিজের বিচ্ছেদ ঘটালো। এখন তার সমস্ত ধ্যান তার লক্ষ্যের উপর ছিল। আর বলা হয় যারা কষ্ট করে, পরিশ্রম করে নিজের সফলতা প্রাপ্ত করার জন্য তারা জীবনে অবশ্যই সফল হয়। বন্ধুরা, পরিশ্রমের জন্য কোনো কাজই কঠিন নয়, সাহসীর জন্য কোনো লক্ষ্য দূর নয়, বিদ্বানের কাছে কোনো স্থান বিদেশ নয়, আর মিষ্টিভাষীর কাছে কেউই পর নয়। ভবিষ্যৎ তাদেরই উজ্জ্বল হয় যারা সংকল্প নিয়ে এগিয়ে যায়। পরিশ্রম একটি এমন চাবি যা সব তালা খুলে দিতে পারে। কোনো একজন খুব ভালো একটি কথা বলেছিল, সেই পথ দিয়ে হেঁটো না যেখানে অনেক রাস্তা আছে, বরঞ্চ সেই পথ দিয়ে হাঁটো যেখানে কোনো রাস্তা নেই, কারণ সেখানে তুমি একটি নতুন রাস্তা বানাতে পারবে। তুমি হবে সেই রাস্তার আবিষ্কারক। বন্ধুরা, নিজের স্বপ্ন পূরণ করতে রূপালীর ৩-৪ বছর লেগে গেল। নিজের পরিবার, নিজের স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক সে ত্যাগ করে ফেলেছিল। একদিন এমনও আসলো সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল। সামাজিক বন্ধন থেকে বাইরে এসে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছিল এবং তারপর থেকে শুরু হলো তার জীবনের একটি নতুন অধ্যায়। রূপালীর কষ্ট সার্থক হলো। ইউপিএসসি পরীক্ষা পাশ করে সে একটি কালেক্টরের পদে নথিভুক্ত হলো। আজকে তার জয়নিংয়ের প্রথম দিন ছিল। সকালের সময় ছিল। কালেক্টরের অফিসে অনেক শোরগোল ছিল। সেখানকার কর্মচারীদের সঙ্গে একজন নতুন কালেক্টরের পরিচয় হতে যাচ্ছিল। সকল কর্মচারীরাই কালেক্টর ম্যাডামের আসার অপেক্ষায় উদ্গ্রীবভাবে বসেছিল। হঠাৎই কালেক্টর অফিসের সামনে একটি সাদা গাড়ি এসে দাঁড়ালো। হয়তো এটা নতুন কালেক্টর ম্যাডামের গাড়ি। গাড়িটিকে দেখে সমস্ত কর্মচারীরা দৌড়ে গাড়ির সামনে উপস্থিত হলো। বড়বাবু গাড়ির দরজাটি খুললেন। গাড়ির থেকে কালেক্টর ম্যাডাম বাইরে বেরিয়ে এলেন। সকল কর্মচারীরা কালেক্টর ম্যাডামের স্বাগত করার জন্য ফুলের বুকে নিয়ে এসেছিল। তারা সকলেই কালেক্টর ম্যাডামকে সেই ফুলের বুকে দিয়ে তাকে স্বাগত জানালো। কালেক্টর ম্যাডামের আজকে আলাদাই রূপ ছিল। সাদা কালারের শাড়ি পরেছিলেন তিনি। চোখে কালো চশমা পরা ছিল। এক হাতে ঘড়ি আর মোবাইল ছিল, অন্য হাতে ছিল একটি ডায়েরি। কালেক্টর ম্যাডাম গাড়ি থেকে নেমে সকলের হাত থেকে ফুলের বুকে গ্রহণ করলেন এবং সকলকে অভিনন্দন জানালেন। সে কর্মচারীদের ভিড়ে সেখানকার এক কর্মচারী বিশ্বজিৎ দাঁড়িয়েছিল। কালেক্টর ম্যাডাম তার হাত থেকেও ফুলের বুকেটি নিলেন, কিন্তু সেই সময় বিশ্বজিৎ নিজের মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কালেক্টর ম্যাডাম খুব ভালোভাবে বিশ্বজিতের দিকে তাকালো। তারপর ওনার ফুলের বুকেটিকে নিয়ে নিজের অফিসের ভিতর ঢুকে গেলেন। কালেক্টর ম্যাডাম যখন নিজের চেয়ারে গিয়ে বসলেন, তিনি সেখানে কর্মরত সমস্ত সদস্যদের ডেকে পাঠালেন তাদের সকলের নাম জানার জন্য। বড়বাবু সকল সদস্যদের ডেকে পাঠালেন কালেক্টর ম্যাডামের অফিসের ভিতর। আজকে কালেক্টর ম্যাডামের প্রথম দিন ছিল। সকলের সঙ্গে পরিচয় হওয়া জরুরি ছিল।
অফিসের সমস্ত সদস্যরা কালেক্টর ম্যাডামের অফিসে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কালেক্টর ম্যাডাম তখন বড়বাবুকে বললেন, সবার নাম বলে তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। এভাবেই বড়বাবু সকলের নাম এবং সকলের পদ সম্বন্ধে কালেক্টর ম্যাডামকে জানাতে লাগলেন। সেই লাইনে বিশ্বজিৎবাবুও দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন, কালেক্টর ম্যাডামই বিশ্বজিৎবাবুর সেই স্ত্রী যাকে তিনি কিছু বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন। বড়বাবু যখন সকলের পরিচয় জানাচ্ছিলেন, আর যখন পরিচয় জানাতে জানাতে বিশ্বজিৎবাবুর সময় আসলো, তখন কালেক্টর ম্যাডাম বললেন, বড়বাবু, এনার পরিচয় আপনি দেবেন না, এনার পরিচয় ইনি নিজেই দেবেন। তারপর বিশ্বজিৎবাবু নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর তিনি অফিস থেকে বাইরে বেরিয়ে গেলেন। বিশ্বজিৎবাবুর এমন ব্যবহার দেখে বড়বাবু ভাবতে লাগলেন, এটা কি হলো? বিশ্বজিৎবাবু এইভাবে অফিস থেকে কেন বেরিয়ে গেলেন? মনে হয় উনি কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কিন্তু যাই হোক না কেন, ওনার এইভাবে চলে যাওয়া একদম ঠিক হয়নি। এটা দেখতে মোটেই ভালো লাগলো না। যাক, এই নিয়ে পরে ওনার সঙ্গে আলোচনা করা যাবে। বন্ধুরা, অন্যান্য সকল কর্মচারীরা কালেক্টর ম্যাডামকে নিয়েই ব্যস্ত ছিলেন। কেউ ওনার সৌন্দর্যের কথা বলছিলেন, তো কেউ ওনার সভ্যতার কথা বলছিলেন, কেউ আবার অফিসের কোনো কাজের চর্চা করছিলেন। কিন্তু বিশ্বজিৎবাবু টেবিলের এক কোণায় চুপচাপ বসেছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন খুব বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বড়বাবুর বিশ্বজিৎবাবুর এই ব্যবহার একদম ভালো লাগেনি। তাই তিনি বিশ্বজিৎবাবুর কাছে এসে তাকে উল্টোপাল্টাভাবে বকাবকি করতে লাগলেন। বলতে লাগলেন, বিশ্বজিৎবাবু, আপনার এমনটা করা একদম ঠিক হয়নি। উনি আমাদের ম্যাডাম, ওনার সঙ্গে আপনি এমন ব্যবহার কেন করলেন? আপনার ঘর থেকে ওইভাবে বেরিয়ে আসা মানে ওনাকে অপমান করা হয়। আপনি কি এটা বুঝতে পারলেন না? আপনি কি জানেন আপনার এমন ব্যবহারে ম্যাডাম কত দুঃখিত হলেন? বড়বাবুর এই কথায় বিশ্বজিৎবাবু কোনো উত্তর দিলেন না। তিনি নিজের মাথা নিচু করে রেজিস্টার দেখছিলেন। এইভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন বিশ্বজিৎবাবু আর অফিসে গেলেন না। বিশ্বজিৎবাবু বড়বাবুকে বলেছিলেন তার আজ শরীর ভালো নেই। কিন্তু বড়বাবু তো এটা জানতেন না যে বিশ্বজিৎবাবু আসলে কালেক্টর ম্যাডামেরই স্বামী। এরপর থেকে বিশ্বজিৎবাবু প্রায় ছুটি করতে লাগলেন। 2-3 দিন পরপরই তিনি ছুটি করে নিতেন। দেখতে দেখতে 3-4 মাস কেটে গেল। যখন কালেক্টর ম্যাডাম অফিসে আসতেন, তখন তার সমস্ত সদস্যদের সঙ্গে তিনি কথা বলতেন। তিনি তার সমস্ত কর্মচারীদেরকে এক এক করে নিজের অফিসে ডাকতেন এবং তাদের কাজকর্ম সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা করতেন। এমনটা করার ফলে তিনি তার সমস্ত কর্মচারীদেরকে ভালোভাবে চিনে নিয়েছিলেন। শুধুমাত্র বিশ্বজিৎবাবু এমন ছিলেন যিনি কখনো কালেক্টর ম্যাডামের সামনেই আসতেন না, আর না তো কালেক্টর ম্যাডাম ওনাকে ডেকে পাঠাতেন। যদি বিশ্বজিৎবাবুর কোনো কাজ থাকতো, তাহলে তিনি তার কোনো সহযোগীকে দিয়ে সেই কাজ করিয়ে নিতেন। কালেক্টর ম্যাডামের এত ভালো ব্যবহার কারণে সমস্ত কর্মচারীরাই তাকে খুব ভালোবাসত। কেউই তার কাছে যেতে ভয় পেত না। শুধুমাত্র বিশ্বজিৎবাবুই কালেক্টর ম্যাডামের সামনে যেতে চাইতেন না। একদিন কালেক্টর দিদিমণি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কেন বিশ্বজিৎবাবু কাজে আসছেন না? আমি অনেক দিন ধরে দেখছি উনি ওনার টেবিলেই থাকেন না। উনি কি ছুটি নিয়েছেন? তখন বড়বাবু বললেন, ম্যাডাম, উনি তো আমাদের কোনো সূচনা দেননি আগের থেকে। উনি তো আজকাল এমনটাই করেন, না বলে কয়ে ছুটি নিয়ে নেন। এমন কথা শুনে কালেক্টর ম্যাডাম খুবই রেগে গেলেন। তিনি বলতে লাগলেন, বিশ্বজিৎবাবুর এমন স্বভাব মোটেই ভালো নয়। কোনো কর্মচারী নিজের ইচ্ছে মতো এখানে আসা যাওয়া করতে পারবে না, এটা সরকারি কার্যালয়। তখন তিনি নিজের বড়বাবুকে বলতে লাগলেন, বড়বাবু, আপনি ভালো করে খোঁজ নিন কেন উনি আসছেন না কাজে। তখন বড়বাবু বিশ্বজিৎবাবুকে ফোন করলেন এবং অফিসে না আসার কারণ জিজ্ঞেস করলেন। বিশ্বজিৎবাবু নিজের না আসার কারণে দুঃখ প্রকাশ করলেন এবং পরদিন সকালে যখন তিনি অফিসে আসলেন, তখন কালেক্টর ম্যাডাম ওনাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। যখন বিশ্বজিৎবাবু কালেক্টর ম্যাডামের কেবিনে পৌঁছলেন, তখন কালেক্টর ম্যাডাম বিশ্বজিৎবাবুকে অনেক উল্টোপাল্টা কথা বললেন। তিনি বলতে লাগলেন, বিশ্বজিৎবাবু, এটা সরকারি কার্যালয়, আপনার বাড়ি নয়। এখানে একটা নিয়ম আছে। আপনার যদি ছুটি নিতেই হতো, তাহলে আপনি বড়বাবুকে ফোন করে সূচিত করতে পারতেন, আপনি আগের থেকে দরখাস্ত করতে পারতেন।
বিশ্বজিৎবাবু কালেক্টর ম্যাডামের সামনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কালেক্টর ম্যাডাম বিশ্বজিৎবাবুকে সাবধান করে দিয়ে বললেন, দেখুন বিশ্বজিৎবাবু, এরপর থেকে যদি এমন হয় তাহলে আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কালেক্টর ম্যাডামের এমন ব্যবহার বিশ্বজিৎবাবুর খুবই খারাপ লাগলো। বিশ্বজিৎবাবু উত্তর দিলেন, ম্যাডাম, আমি সরকারি কর্মচারী, কোনো রাজ্য সচিবের দাস নই। আমার সরকারি ছুটি বাকি ছিল, আমি সেই ছুটি নিয়ে নিয়েছি। এমনটা বলে বিশ্বজিৎবাবু অফিস থেকে বাইরে বেরিয়ে গেলেন। সেই সময় বিশ্বজিৎবাবু খুবই রেগে গেছিলেন। তখন কালেক্টর ম্যাডাম বড়বাবুকে ডেকে জিজ্ঞেস করলেন যে বিশ্বজিৎবাবু এখানে কবে পোস্টিং হয়েছেন। বড়বাবু বললেন, গত 3 বছর ধরে তিনি এখানে কার্যরত রয়েছেন। বড়বাবু বলতে লাগলেন, কালেক্টর ম্যাডাম, আসলে উনি খুবই নিরীহ একজন ব্যক্তি। ওনাকে সবসময় আমি হাসি খুশি দেখেছি, তবে জবের থেকে উনি এখানে ট্রান্সফার হয়েছেন তবে থেকে উনি কেমন যেন উদাস থাকেন। কি জানি সবসময় কোনো একটা চিন্তায় উনি মগ্ন থাকেন। আসলে বিশ্বজিৎবাবু খুবই সাধারণ একজন ব্যক্তি, কারোর সঙ্গে খুব একটা মিত্রতাও করেন না, আবার কারোর সঙ্গে শত্রুতাও নেই। ওনাকে বেশিরভাগ সময় চিন্তিতই মনে হয়। ম্যাডাম, হতে পারে ওনার কোনো ঘরোয়া সমস্যা আছে, কিন্তু উনি ওনার কাজের প্রতি খুবই সচ্ছল। বন্ধুরা, কালেক্টর ম্যাডামও বিশ্বজিৎবাবুর সম্বন্ধে শুনে কোনো একটি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কালেক্টর ম্যাডাম কাজের প্রতি খুবই সৎ ছিলেন, তাই চারদিকে তার নাম ছড়িয়ে পড়ল। তিনি সকলকেই সমান চোখে দেখতেন, কার্যালয় হোক অথবা সাধারণ মানুষ, সবার কাছেই তিনি খুবই প্রিয় হয়ে উঠলেন। বন্ধুরা, সেই কালেক্টর কার্যালয়তেই একজন সিনিয়র অফিসার ছিলেন, যার নাম ছিল সুভল বাবু। প্রত্যেকটি ফাইলে তার মোটা একটি কমিশন থাকত। তিনি তার সমস্ত কর্মচারীদেরকেও হাত করে রেখেছিলেন। এতদিন পর্যন্ত যে সমস্ত কালেক্টর সেখানে এসেছিলেন তারা সকলেই ওনার সঙ্গে জড়িত ছিলেন। কালেক্টর ম্যাডাম যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনি সুভল বাবুর উপর দৃষ্টি রাখা শুরু করলেন। আস্তে আস্তে কালেক্টর ম্যাডাম জানতে পারলেন অফিসের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু এখনকার কালেক্টর ম্যাডাম ইনি তো অন্যরকম। ইনি আসার পর সুভল বাবুর এই সমস্ত কাজ করতে খুবই অসুবিধা হতে লাগলো। তাই সুভল বাবু ওনাকে একদমই পছন্দ করতেন না। ম্যাডামের সৎ স্বভাবের কারণেই সুভল বাবু ওনার উপর খুবই হিংসা করতেন এবং সব সময় ওনার বদনাম করতেন। একদিন ম্যাডামের কাছে একটি টেন্ডার পাস হতে আসলো। ম্যাডাম জানতে পারলেন যে সুভল বাবু এতে অনেক বড় ঘুষ খেয়েছেন। এমন কথা জানার পর ম্যাডাম সেই টেন্ডারটি পাস করলেন না, যার ফলে সুভল বাবু ম্যাডামের উপর খুবই রেগে গেলেন। তিনি নিজের চেয়ারে বসেই ম্যাডামের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে চলেছিলেন। তার এই কথা বিশ্বজিৎবাবু শুনে নিলেন। সুভলবাবু ম্যাডামের চরিত্র সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিলেন। বিশ্বজিৎবাবুর এই সমস্ত কথা সহ্য হলো না। হঠাৎই বিশ্বজিৎবাবুর সুভলবাবুর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে গেল। পুরো অফিসে একটা কোলাহল পড়ে গেল। সমস্ত কর্মচারীরা মিলে তাদের দুজনকে ছাড়াতে ব্যস্ত ছিল। অফিসের বাইরে এমন চিৎকার শুনে কালেক্টর ম্যাডাম নিজের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসলেন। ম্যাডাম যখন এসে দেখলেন যে বিশ্বজিৎবাবুর সঙ্গে সুভলবাবু এইভাবে হাতাহাতি করছেন তখন ম্যাডাম খুবই রেগে গেলেন। তিনি তার এক কর্মচারীকে জিজ্ঞেস করলেন তারা এইভাবে কেন ঝামেলা করছে। তখন সেই কর্মচারী ম্যাডামকে জানালো, আসলে সুভলবাবু টেন্ডার পাস না হওয়ার কারণে আপনার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিলেন, আর বিশ্বজিৎবাবু এটা সহ্য করতে পারলেন না। সমস্ত ঘটনা শোনার পর ম্যাডাম নিজের কেবিনে ঢুকে গেলেন। তারপর নিজের কেবিনে তিনি বিশ্বজিৎবাবুকে ডেকে পাঠালেন। তারপর তিনি বিশ্বজিৎকে বলতে লাগলেন, আপনি সুবলবাবুর সঙ্গে কেন হাতাহাতি করছিলেন? এটা সরকারি অফিস, আপনার ঘর অথবা কোনো রাস্তা নয় যে আপনি যখন ইচ্ছা তখন মারামারি শুরু করে দেবেন। সরকারি অধিকারীদের এইভাবে একে অপরের সঙ্গে ঝগড়া করা মানায় না। বন্ধুরা, ম্যাডাম বোঝাচ্ছিলেন আর বিশ্বজিৎবাবু মাথা নিচু করে সমস্ত কিছু শুনছিলেন। বিশ্বজিৎবাবু ম্যাডামের চোখে চোখ রেখে বলতে লাগলেন, ম্যাডাম, সুবলবাবু আপনার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিলেন, আমি সহ্য করতে পারিনি, তাই আমি তাকে 2-4 ঘা লাগিয়ে দিয়েছি। ম্যাডাম বললেন, বিশ্বজিৎবাবু, সুবলবাবু আমার বদনাম করছিলেন, তিনি তো আর আপনার বদনাম করেননি, আপনি শুধু শুধু ওনার সঙ্গে কেন ঝগড়া করতে গেলেন? তিনি আমাকে বলেছেন যা করার হতো আমি করে নিতাম,
আপনি কে আমার জন্য করার? আমাকে যে যাই বলুক না কেন আমি সেটা ঠিক বুঝে নেব। আপনার এসব ব্যাপারে চিন্তা করতে হবে না, কালেক্টর ম্যাডাম বলছিলেন। আর বিশ্বজিৎবাবু মাথা নিচু করে শুনছিলেন। বিশ্বজিৎবাবুকে ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কালেক্টর ম্যাডাম আরও রেগে গেলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন, বিশ্বজিৎবাবু, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি কি বুঝতে পারছেন না? তখন বিশ্বজিৎবাবু ম্যাডামের দিকে চোখ রেখে তার হাতটা ধরে বলতে লাগলেন, ম্যাডাম, আমি আপনার থেকে আলাদা হয়ে গেছি, তার মানে এই নয় আমি আপনার বদনাম শুনতে পারবো। এতটা বলে বিশ্বজিৎবাবু ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। বন্ধুরা, ম্যাডাম বিশ্বজিৎবাবুকে নিজের কেবিন থেকে বাইরে বেরিয়ে যেতে দেখছিলেন। সেই সময় তার মনে অনেক কথা জেগে উঠছিল। নিমেষের মধ্যেই ম্যাডামের চোখে জল চলে আসলো। তিনি তার রুমালটা বার করলেন এবং তার চোখের জল মুছতে লাগলেন। এরপর থেকে বিশ্বজিৎবাবু আর কালেক্টর ম্যাডাম দূরে দূরেই থাকতেন। বিশ্বজিৎবাবু প্রতিদিন সময় মতো অফিসে আসতেন এবং নিজের কাজ সম্পন্ন করে নিজের বাড়ি ফিরে যেতেন। একদিন কালেক্টর ম্যাডামের কাছে সূচনা আসলো জেলায় একজন মন্ত্রী আসছেন, তাই জেলায় কড়া সুরক্ষা ব্যবস্থা লাগবে। সমস্ত উচ্চ অধিকারীরা সেখানে উপস্থিত থাকবেন, সেখানে কড়া ব্যবস্থা রাখতে হবে। কালেক্টর ম্যাডাম নিজের সমস্ত কর্মচারীদের আদেশ দিলেন, মন্ত্রী মহোদয় আসছেন, সমস্ত ব্যবস্থা যেন চৌখস থাকে, ওনার যেন নালিশের কোনো জায়গা না থাকে আমাদেরকে নিয়ে। বন্ধুরা, যেদিন মন্ত্রী আসার ছিল সেদিন কালেক্টর ম্যাডাম প্রথমেই সকাল সকাল অফিসে পৌঁছে গেছিলেন। ওনার সমস্ত কর্মচারীরাও অফিসেই উপস্থিত হয়েছিল, কিন্তু বিশ্বজিৎবাবু তখনও সেখানে উপস্থিত হননি। ম্যাডাম বারবার বিশ্বজিৎবাবুকেই খুঁজে চলেছিলেন। ম্যাডাম বড়বাবুকে বললেন, আজকে বিশ্বজিৎবাবু কেন আসলেন না, একটু খবর নিয়ে দেখুন তো। বড়বাবু যখন খবর নিলেন তিনি জানতে পারলেন বিশ্বজিৎবাবু হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। কাল রাতে যখন তিনি এটিএম থেকে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তখন রাত্রে কিছু দুষ্কৃতী ওনার উপর হামলা করেন এবং ওনাকে গম্ভীরভাবে আহত করে দেন। ওনার অবস্থা খুবই সিরিয়াস হয়ে রয়েছে। যখনই কালেক্টর ম্যাডাম এই কথা জানতে পারলেন তার চোখ মুখের ভাব বদলে গেল। উনি খুবই নার্ভাস হয়ে পড়লেন। ম্যাডামের মুখ দেখে বড়বাবুও খুব আশ্চর্য হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, বিশ্বজিৎবাবুর কথা শুনে ওনার মুখ এভাবে বিষণ্ণ কেন হয়ে গেল। সঙ্গে সঙ্গে কালেক্টর ম্যাডাম বলে উঠলেন, বড়বাবু, আপনি এখানকার সমস্ত ব্যবস্থা দেখে নিন, আমি বিশ্বজিৎবাবুকে দেখতে হাসপাতালে যাচ্ছি, আমার ওখানে যাওয়া খুবই জরুরি। বড়বাবু বলতে লাগলেন, ম্যাডাম, আপনি যদি এখানে না থাকেন আপনাকে না দেখতে পেয়ে মন্ত্রী মহোদয় খুবই রেগে যাবেন। আমি বলি কি, আমার কথা শুনুন, আপনি এখানেই থাকুন, বিশ্বজিৎবাবুকে দেখার জন্যে আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম তখন বড়বাবুর একটা কথাও শুনতে চাইছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে গাড়িতে বসে পড়লেন আর বলতে লাগলেন, বড়বাবু, আপনি মন্ত্রীজির ব্যবস্থা দেখে নেবেন, এখানের থেকেও জরুরি আমার ওখানে থাকা, আমার এক্ষুনি হাসপাতালে পৌঁছানো খুবই জরুরি। এতটুকু বলে কালেক্টর ম্যাডাম সেখান থেকে চলে গেলেন। ওনার যাওয়া সেখানে থাকা সমস্ত সদস্যদের খুবই অবাক করে তুলল। যখন কালেক্টর ম্যাডাম হাসপাতালে পৌঁছলেন তখন কালেক্টর ম্যাডামকে দেখে হাসপাতালের সমস্ত সদস্যরা তটস্থ হয়ে গেল। বিশ্বজিৎবাবু দোতলার ওয়ার্ডে ভর্তি ছিলেন। ম্যাডাম প্রথমে লিফট ধরতে চাইছিলেন, কিন্তু লিফটে তখনও লোক ছিল, তাই তিনি সিঁড়ি থেকেই ওপরে উঠতে লাগলেন। শহরের উচ্চ অধিকারী কালেক্টরকে এইভাবে হাসপাতালে দৌড়তে দেখে হাসপাতালের সমস্ত ব্যক্তিরা অবাক হয়ে গেল। হাসপাতালের সমস্ত ডাক্তাররা ওনার পিছন পিছন দৌড়তে লাগলো। যখন কালেক্টর ম্যাডাম বিশ্বজিৎবাবুকে দেখলেন তিনি অচেতন অবস্থায় ছিলেন। ওনাকে দেখে কালেক্টর ম্যাডামের চোখে জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে নিজের চোখের জল মুছে ফেললেন। তিনি সেখানকার ডাক্তারকে জিজ্ঞেস করলেন, বিশ্বজিৎবাবুর অবস্থা কেমন আছে? ডাক্তারবাবু বলতে লাগলেন, ম্যাডাম, ওনার উপরে আত্মঘাতী হামলা হয়েছিল, ওনার অনেক রক্ত চলে গেছে শরীর থেকে। উনি যখন এখানে এসেছিলেন আমরা ভাবতে পারিনি যে ওনাকে বাঁচাতে পারবো, কিন্তু এখন সমস্যার সমাধান হয়েছে, উনি এখন ডেঞ্জার জোন থেকে বাইরে আছেন। কালেক্টর ম্যাডাম ডাক্তারদেরকে বলতে লাগলেন, ডাক্তারবাবু, এনার চিকিৎসায় যেন কোনোরূপ কোনো খামতি না থাকে। এদিকে কালেক্টর ম্যাডামের ফোন অনবরত বেজেই চলেছিল, কিন্তু তিনি কারোরই ফোন তোলেননি। বিশ্বজিৎবাবুকে দেখে যখন কালেক্টর ম্যাডাম হসপিটালের বাইরে বেরোলেন তখন বড়বাবুর ফোন আসলো।
তিনি জানালেন মন্ত্রীবাবু অনেকক্ষণ বসে অপেক্ষা করতে করতে রেগেমেগে চলে গেছেন। অফিসে যাওয়ার পর বড়বাবু ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি কেন এখান থেকে এইভাবে দৌড়ে চলে গেছিলেন? বড়বাবুর কোনো কথার উত্তর দিলেন না ম্যাডাম। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। 10 দিন পর বিশ্বজিৎবাবুকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। ডাক্তাররা ওনাকে বিশ্রাম নিতে বলেছিলেন। সেদিনের পর থেকে কালেক্টর ম্যাডাম আর বিশ্বজিৎবাবুর সঙ্গে দেখা করতে যাননি, কিন্তু বড়বাবুর দ্বারা তিনি ওনার হালচাল জিজ্ঞেস করে নিতেন। এমনই একদিন যখন ম্যাডাম বড়বাবুর কাছে বিশ্বজিৎবাবুর কথা জানতে চাইছিলেন, তখন বড়বাবু ম্যাডামকে জানালেন 2 দিন হয়ে গেল বিশ্বজিৎবাবু ফোন তুলছেন না, তাই ওনার হালচালও ঠিকভাবে বুঝতে পারছি না। এই কথা শুনে ম্যাডাম খুবই ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আর সেখানে বসে থাকতে পারছিলেন না। তিনি তার এক কর্মচারীকে বললেন গাড়ি বার করতে, আর তিনি তার 2-3 জন কর্মচারীকে নিয়ে বিশ্বজিৎবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলেন। কালেক্টর ম্যাডাম যখন বিশ্বজিৎবাবুর ঘরে পৌঁছলেন, তিনি দেখলেন বিশ্বজিৎবাবুর সারা গায়ে ব্যান্ডেজ করা ছিল। তার টেবিলের থেকে ওষুধ নিতেও খুবই কষ্ট হচ্ছিল। ম্যাডাম তার ড্রাইভার আর সিকিউরিটি গার্ডকে দরজার বাইরে বসতে বললেন, আর তিনি নিজেই বিশ্বজিৎবাবুর সামনে গিয়ে বসলেন। টেবিলের থেকে জলের গ্লাসটি তুলে নিয়ে তিনি বিশ্বজিৎবাবুর হাতে দিলেন। বিশ্বজিৎবাবু ম্যাডামের হাত থেকে জলের গ্লাসটি নিলেন এবং তার ওষুধটি খেলেন। তারপর তিনি ম্যাডামকে বলতে লাগলেন, ম্যাডাম আপনার এখানে আসা উচিত হয়নি। জানি না এখন অফিসের লোকেরা এই নিয়ে কি আলোচনা করবে, তারা আমাদের সম্বন্ধে উল্টোপাল্টা ভাবতে পারে। তখন ম্যাডাম বলতে লাগলেন, বিশ্বজিৎবাবু কিছুদিন আগে আপনি সুবলবাবুর সঙ্গে আমার হয়ে ঝামেলা করেছিলেন, তখন আপনি ভাবেননি যে আপনার আর আমার সম্বন্ধে অফিসের কর্মচারীরা কি ভাববে? ম্যাডামের কথা শুনে বিশ্বজিৎবাবু চুপ করে গেলেন। তারা একে অপরের সঙ্গে কিছু কথা বলতে চাইছিলেন, কিন্তু কেন জানি না তারা কিছু বলতে পারছিলেন না। কালেক্টর ম্যাডাম সেখানে রাখা একটি চেয়ারের উপর গিয়ে বসে পড়লেন। কালেক্টর ম্যাডাম বিশ্বজিৎবাবুকে বলতে লাগলেন, বিশ্বজিৎবাবু আপনি কি এখানে একা থাকেন? বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না যে। বিশ্বজিৎবাবু বললেন, হ্যাঁ ম্যাডাম আমি একাই থাকি। তখন কালেক্টর ম্যাডাম বলতে লাগলেন, ঘরের কি অবস্থা করে রেখেছেন বিশ্বজিৎবাবু, চারদিকে নোংরা ছড়ানো ছিটানো রয়েছে। একা কেন থাকেন? আপনার বউ বাচ্চা নেই নাকি তাদেরও ছেড়ে দিয়েছেন? বিশ্বজিৎবাবু ম্যাডামের কথার কোনো উত্তর দিলেন না। যদি বউ বাচ্চাকে সঙ্গে রাখতেন তাহলে ঘরের অন্তত এমন অবস্থা থাকতো না। এখন দেখুন খাওয়ারও একাই বানাতে হয় আর ওষুধপত্র একাই নিতে হয়। বিশ্বজিৎবাবু উত্তর দিলেন, ম্যাডাম কোন বউ বাচ্চার কথা বলছেন? আপনার থেকে আলাদা হওয়ার পর আমি আর বিয়ে করিনি। ম্যাডাম জিজ্ঞেস করলেন, কেন বিশ্বজিৎবাবু কেন বিয়ে করেননি? বিশ্বজিৎবাবু বললেন, আপনিও তো বিয়ে করেননি ম্যাডাম। বিশ্বজিৎবাবুর মুখে এমন কথা শুনে ম্যাডামের চোখে জল চলে এলো। তিনি নিজের মাথা নিচে নামিয়ে নিলেন। বিশ্বজিৎবাবু বলতে লাগলেন, ম্যাডাম আমি তো আপনাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু আমার জীবন থেকে বার করতে পারিনি। রূপালী তোমার কথা অনেক মনে পড়ে আমার। রূপালী বলতে লাগলো, বিশ্বজিৎ আমারও তোমার কথা খুব মনে পড়ে। তখন রূপালী নিজের চোখের জল মুছে বলল, আমার বাবা তো আমাকে অনেকবার বলেছিল ডিভোর্সের পেপারে সাইন করে দেওয়ার কথা, কিন্তু আমার মন মানতে চায়নি। আমি ডিভোর্সের পেপারে সাইন করিনি। তুমি জানো বিশ্বজিৎ, আমার মনে হয়েছিল যে একদিন না একদিন আমরা একে অপরের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। আমার মন বলেছিল তুমি একদিন না একদিন অবশ্যই আমাকে বুঝতে পারবে। আমি কখনো তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে ভাবতে পারিনি বিশ্বজিৎ। এমনটা বলেই তারা একে অপরের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। নিজের চোখের জল মুছতে মুছতে বিশ্বজিৎ বলতে লাগলো, রূপালী আমরা নিজেদের বোকামির জন্য নিজেদের অনেক দিন এভাবেই কাটিয়ে দিলাম। বিশ্বজিৎ রূপালীর কাছে ক্ষমা চেয়ে বলল, রূপালী আমাকে ক্ষমা করে দাও। আমি আমার বাড়ির লোকের মুখের উপর কোনো কথা বলতে পারিনি, আমি তোমার সঙ্গ দিতে পারিনি রূপালী, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে চাইতাম তুমি জীবনে বড় হও। তারপর ম্যাডাম সে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং বাইরের দিকে বেরোতে লাগলেন। ম্যাডামকে চলে যেতে দেখে বিশ্বজিৎ বলতে লাগলো, রূপালী একটু দাঁড়িয়ে যাও। রূপালী কিছুটা দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিশ্বজিৎ বলতে লাগলো,
রূপালী, আমরা কি পারি না আবার এক হতে? বলতে বলতে বিশ্বজিৎ হাউ হাউ করে কেঁদে ফেলল। রূপালী বলতে লাগলো, বিশ্বজিৎ, আমি শুধুমাত্র চেয়েছিলাম পড়াশোনা করতে, কিন্তু ততটুকুও তোমার বাড়ির লোক আমাকে দিতে পারেনি। বিশ্বজিৎ বলল, রূপালী, আমি তোমার পড়াশোনার খিলাফ ছিলাম না, কিন্তু প্রতিদিনকার ঝামেলা আমারও ভালো লাগছিল না। আমি না তো তোমাকে বোঝাতে পারছিলাম, না তো আমার বাড়ির লোকেদের। বিশ্বজিতের মুখে এমন কথা শুনে রূপালী ঘরের বাইরে বেরিয়ে গেল। রূপালীকে নিজের চোখের সামনে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে বিশ্বজিৎ নিজের চোখের জল ধরে রাখতে পারছিল না। রূপালী ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের ড্রাইভার আর সিকিউরিটি গার্ডকে বলল, তোমরা বাড়ি ফিরে যাও, আমি আজ থেকে বিশ্বজিৎ বাবুর কাছেই থাকব। ম্যাডামের মুখে এমন কথা শুনে তারা খানিকটা অবাক হলো। তখন ম্যাডাম বলতে লাগলেন, অবাক হওয়ার কিছু নেই, আসলে বিশ্বজিৎ বাবু আমার স্বামী। ঘরোয়া সমস্যার কারণে আমরা একে অপরের থেকে আলাদা ছিলাম কিছু বছর, কিন্তু এখন আবার আমরা এক হয়েছি। আপনারা এখন যান, কাল সকালে গাড়ি নিয়ে আসবেন অফিসে যাওয়ার জন্য, আর আজ থেকে গাড়িটা এখানেই আনবেন। এমনটা বলার পর রূপালী আবারও বিশ্বজিৎবাবুর ঘরে গিয়ে ঢুকল। রূপালীকে ঘরের ভিতর ঢুকতে দেখে বিশ্বজিৎ অবাক হয়ে গেল। বলল, ম্যাডাম, কি ব্যাপার, কিছু ফেলে গেছেন? রূপালী বলল, বিশ্বজিৎ, বাইরে ড্রাইভার আর গার্ড দাঁড়িয়েছিল, তাদেরকে কি বাড়িতে যেতে দেব না? তাদেরকে কি সারা রাত এখানেই আটকে রাখতাম আমি তো আমার বাড়ি চলে এসেছি, তাদেরকেও তো তাদের বাড়িতে যেতে দিতে হবে আমাকে। বিশ্বজিৎ রূপালীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বলতে লাগলো, রূপালী, আমাকে ক্ষমা করো, আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি। এমনটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বন্ধুরা, রূপালী যদি অসৎ মহিলা হতেন তাহলে কালেক্টর হওয়ার পর কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাহ করে নিতেন, কিন্তু রূপালী তেমনটা করেনি। সে তার স্বপ্ন পূরণ করেছিল এবং ভগবানের ইচ্ছায় সে তার স্বামীর সঙ্গও পেয়েছিল। বন্ধুরা, এমন নারীরাই দেশের গৌরব হয়ে থাকে। তাই বন্ধুরা, পুরুষদের উচিত যে কোনো উপায় হোক তার স্ত্রীর এই 3টি ইচ্ছা তারা যেন পূরণ করে। প্রথম হলো, যদি স্ত্রী পড়াশোনা করতে চায় তাকে পড়াশোনা করতে দেওয়া উচিত। দ্বিতীয়ত, সে যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে চায় তার সমর্থন করা উচিত। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই নিবেদন রইল, নিজের কন্যা সন্তানকে শিক্ষিত করুন, তাকে সবার আগে নিজের পায়ে নিজে দাঁড়াতে সাহায্য করুন। আজকের এই উন্নত সমাজে নিজের কন্যাকে কখনোই কারোর গুলাম হয়ে থাকতে দেবেন না, কখনোই কারোর দাসত্ব স্বীকার করতে দেবেন না, তাকে কারোর উপর বোঝা হয়ে থাকতে দেবেন না। সবার আগে তাকে শিক্ষিত করুন, তারপর তার বিবাহের কথা অবশ্যই চিন্তা করবেন। যেমনভাবে একজন ছেলেকে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনারা তাদের বিয়ে দেন না, তেমনি কন্যাকেও আগে প্রতিষ্ঠিত করুন। ছোট্টবেলা থেকে তার মনে জীবনে কিছু করার বীজ বপন করুন, তাকে জীবনে উচ্চাকাঙ্ক্ষী করে তুলুন। বন্ধুরা, আজকের কাহিনী, আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের কাছেও যদি এমনই কোনো কাহিনী থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আপনাদের সেই কাহিনী, আপনাদের সেই মনের কথা আমরা গল্পের আকারে প্রকাশ করব। এছাড়াও আজকের কাহিনী নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো গল্পে, পরের কোনো কাহিনীতে। ততক্ষণের জন্য রাধে রাধে।